आखिरी मिशन के लिए तैयार है श्रीमान। 21वीं सदी की नेवी को सशक्त करने की तरफ हम एक बहुत बड़ा कदम उठा रहे हैं। ये पहली बार हो रहा है जब एक डिस्ट्रॉयर, एक फ्रिगेट और एक सबमरीन, तीनों को एक साथ कमीशन किया जा रहा है। और सबसे गर्व की बात कि ये तीनों मेड इन इंडिया है। आज का भारत दुनिया की एक मेजर मैरीटाइम पावर बन रहा है। भारत विस्तारवाद नहीं, भारत विकासवाद की भावना से काम करता है। 21वीं सदी के भारत का सैन्य सामर्थ्य भी अधिक सक्षम हो, आधुनिक हो, ये देश की प्राथमिकताओं में से एक है। जल हो, थल हो, नभ हो, डीप सी हो या फिर असीम अंतरिक्ष, हर जगह भारत अपने हितों को सुरक्षित कर रहा है। আমার তো মনে হয় যে আজকে এই সব দেখে অনেকেরই বুকটা কেঁপে উঠেছে যে কি করলো ভারত, ইন্ডিয়ান নেভিকে এতটা শক্তিশালী করে দিয়েছে। বিশেষ করে আমার দর্শক ওই ভিডিওটা খুবই মনে পড়ছে, যারা বাংলাদেশ থেকে হুঁশিয়ারি দিয়েছিলেন। আমি আজকেও সেটা একবার আপনাদেরকে শোনাবো। প্রাক্তন সেনা বা সেনা কর্মীরা ভারতকে উদ্দেশ্য করে কি হুঁশিয়ারি দিয়েছিলেন আমি দর্শক আজকে আরো একবার আপনাদেরকে শোনাই, তারপরে ব্যাখ্যাতে আসব যে কি হলো, এবার তারা কি ভাবছেন। আজকে যে তিনটে বড় বিষয় যুক্ত হলো ইন্ডিয়ান নেভির সঙ্গে, তো নিশ্চয়ই তারাও দেখছেন, মিডিয়াতে তো খবর হচ্ছে বা আমরাও দেখাচ্ছি। তো এইসব দেখার পরে ওনারা কি ভাবছেন। নৌসেনাকে যেভাবে শক্তিশালী করা হচ্ছে, বাংলাদেশের একটা অংশে আছে নিচের দিকটা, এটা মানে কার্যকরী করা যেতে পারে, কিন্তু নৌসেনার আরো বড় কাজ আছে, ইন্ডিয়ান নেভির আরো বড় কাজ আছে। যাদের উস্কানিতে লাফাচ্ছে ভারত, তাদের রাস্তাটাকে ব্লক করে দেওয়ার ক্ষেত্রে খুব বেশি মানে কার্যকরী হবে। ফলে ইন্ডিয়ান নেভিকে শক্তিশালী করা, নৌসেনাকে শক্তিশালী করা মানে সাপ্লাই চেনটা কেটে দেওয়ার ক্ষেত্রে মানে বাংলাদেশের ব্যাপারে অনেক বেশি কার্যকরী হবে। ফলে লড়বে কোন ভরসায়, আমি সে ব্যাখ্যাতে আসবো। আগে আপনাদেরকে দর্শক এই বক্তব্যটা শোনাই। কদিন আগে দিয়েছিলেন, ওনারা সব মিছিল করতে নেমেছিলেন বাংলাদেশের মাটিতে, প্রাক্তন সব সেনা কর্মী। শুনুন দর্শক কি বলেছিলেন। ছাত্র জনতা আমরা একত্রে আছি, আমরা রাওয়ার 5,000 সদস্য, এই 5,000 সদস্যের মধ্যে অর্ধেকই নবীন, 2,500 আমরা যুদ্ধের মাঠে যেতে পারি। আর এর সাথে যদি 30 লাখ ছাত্র জনতা যোগ হয়, তাহলে ভারত তো দূরের কথা, আমেরিকাও আমাদের সাথে টিকবে না ইনশাআল্লাহ। আমি মেজর শরীফ, আমি বলে দিচ্ছি ভারতকে যে ট্রেনিং আমরা নিয়েছি, যে যুদ্ধ আমরা করেছি, আমরা শুধু 2 লক্ষ সৈনিক না, আমাদের সাথে 18 কোটি জনগণ আছে। আমাদের ট্রেনিং, আমাদের দক্ষতা ভারতের চেয়ে অনেক বেশি। আমরা যদি একবার সাহস করে আমার দেশকে যুদ্ধ করবে, আমরা বলে দিচ্ছি 4 দিনের মধ্যে আমরা কলকাতা দখল করে নেব। আমরা দখল করে নেব, আসাম দখল করে নেব। দর্শক আমি সেই জন্যই বলছি আর কি যে ওনারা ওই সব বলেছিলেন, কিন্তু যখন আজকে দেখবেন যে ইন্ডিয়ান নেভিকে কিভাবে নতুন করে আরো শক্তিশালী করা হয়েছে এবং 3টে যে বিষয় যুক্ত হলো, আইএনএস নীলগিরি, আইএনএস সুরাট এবং আইএনএস ভাগসির, এবং তাদের যা সব কাজ এখানে বলা হলো,
মিসাইল ডিস্ট্রয় করতে পারবে, তারপরে ফ্রিগেট হিসেবে কার্যকরী, তারপরে যেটা সাবমেরিন দেখানো হলো। মানে বিভিন্ন অ্যাঙ্গেলে বিভিন্ন দিক দিয়ে এই নৌসেনাকে যেভাবে মজবুত করা হলো, তো যারা 4 দিনে কলকাতা দখল বা অন্যান্য সব জায়গা দখল করার কথা ভাবছিলেন, তারা আজকে এইসব দেখে কি ভাবছেন? দর্শক, প্রশ্ন জাগছে আর কি আমাদের মনে। জানি না ওনারা কোন পথে কলকাতা আসাম দখলের কথা ভেবেছিলেন। ওই টানা রিক্সা নিয়ে এসে করবেন, নাকি নদী ঝাঁপিয়ে করবেন, নাকি নোয়াখালী থেকে নৌকা কিনে টিনে বা ওই কোথা থেকে সব পাওয়া যায় নৌকা, খুলনা থেকে নৌকা কিনে দখল করতে আসবেন কিনা, নাকি ওই মাছ ধরার বড় হাঁড়ি নিয়ে তাতে করে জলে ভাসিয়ে ভেসে ভেসে এসে দখল করবেন কিনা, জানি না কোন পথে কিভাবে ওনারা করবেন বলেছিলেন। কিন্তু আমি যেটা বলছিলাম দর্শক, সেটা হচ্ছে যে ইন্ডিয়ান নেভিকে শক্তিশালী করা মানে এটা তো পরিষ্কার যে এখন বাংলাদেশ কাদের মদতে লাফাচ্ছে। বিশেষ করে আমি এদিকের কথাটা বলবো, পশ্চিম দিকের পাকিস্তানের মদত রয়েছে। আপনারা দেখছেন বিভিন্ন ক্ষেত্রে পাকিস্তান থেকেও আওয়াজ তোলা হচ্ছে বাংলাদেশ জিন্দাবাদ, এবং কোলাকুলি ঢলাঢলিও দেখছেন আপনারা, এবং অনেক কিছু এখন লেনদেনের ব্যাপার স্যাপারে চলছে, সেটাও আপনারা দেখছেন। পাকিস্তান সব পাঠাচ্ছে এবং পাকিস্তানের সঙ্গে ইউনূস খুবই যোগাযোগ রেখে চলছেন, এবং বাংলাদেশের লোকেরা বলছেন আমার বড় ভাই, কেউ কেউ পিতা বলছেন। তো এবং কেউ কেউ তো আবার মিশে যাওয়ারও ডাক দিচ্ছেন, যে মিশে যাব আমরা, ভারত আমাদেরকে বিচ্ছিন্ন করে দিয়েছিল, খুব অন্যায় করেছে ভারত, আমরা আবার মিশে যাব, এইসব চলছে। তো যাই হোক, মোদ্দা কথা, পাকিস্তানের মদতে এখন খুব লাফাচ্ছে বাংলাদেশ, এবং পাকিস্তান থেকে সব আওয়াজ টাওয়াজ উঠছে, আমাদের অস্ত্র মানে তোমাদের অস্ত্র। আবার বাংলাদেশ থেকে আমি আপনাদেরকে দেখিয়েছি টক শোতে, কোন এক অধ্যাপক বলেছিলেন যে পাকিস্তান থেকে আমাদের মিসাইল আনা উচিত, শর্ট রেঞ্জের হলেও, এখানে তাক করে ইন্ডিয়ার দিকে যদি একটা বসানো হয় তাহলে ইন্ডিয়ার আচরণ চেঞ্জ হয়ে যাবে বলেছেন অনেকে। তো যাই হোক, চেষ্টা করে যান, ওনারা ওনাদের মতো করে করবেন, কিন্তু ভারত তো তার নিরাপত্তার ব্যাপারটা তো দেখবে। তো ভারত যেটা করেছে, মানে এখন আজকে তো আর্মি ডেতে এটা একটা বিরাট ব্যাপার, সংযোজন, 3টে নৌবাহিনীতে 3টে এইরকম বড় যুক্ত হলো, এরকম বড় বিষয় যুক্ত হলো, যেটা ইন্ডিয়ান নেভিকে, নৌসেনাকে অনেকটাই শক্তিশালী করে দিল। এবং এই নৌসেনার যে কাজটা উপকূলবর্তী এলাকা বা আরো যে জায়গাগুলো রয়েছে, এই নৌসেনার যে কাজটা, এই কাজের মধ্যে একটা বড় বিষয় পাকিস্তানকে নজরে রাখা, কারণ পাকিস্তান থেকে আক্রমণ করার ক্ষেত্রে নৌপথ, জলপথ, এটা একটা বড় রুট। তো সেই দিকটা সুরক্ষিত করে রাখা, আর বাংলাদেশে যাওয়ার ক্ষেত্রেও, সাপ্লাই দেওয়ার ক্ষেত্রেও এখান থেকে কিন্তু অনেক কিছু নজর রাখা যায়। সুতরাং মানে দুটোই কাজ হবে আর কি, দেশের সুরক্ষার জন্য ডিরেক্টলি তারা ফাইট করতে পারবে এগুলোকে ইউজ করে, আবার অন্যদিকে নজরটাও রাখা যাবে যে কত কি কোন দিক দিয়ে যাচ্ছে আসছে। ফলে নৌ এই জায়গাটা, এবং অ্যাটাকের জায়গাগুলো থাকে তো এই মানে ধারের জায়গাগুলো দেখতে পাচ্ছেন, নিচের দিকে জায়গাটা, সুতরাং এই জায়গাটা আরো সুরক্ষিত হলো, আর অন্যদের দিকে নজর রাখার ক্ষেত্রে আরো বেশি ব্যাপারটা হলো। আর এই যে সাবমেরিন যেটা দেখাচ্ছিলাম দর্শক, যেটাকে হান্টার কিলার বলা হচ্ছে, সব বড় বড় সব প্রজেক্ট, হান্টার কিলার, যেটা আইএনএস ভাগশির বলে যেটা বলছিলাম। সুতরাং এদের একটা বিরাট মানে কার্যকরী ব্যাপার থাকবে আর কি। তো ফলে অনেক মানে এটা একটা বিরাট কাজ হলো। আমি জানি না যারা বোঝার তারা বুঝবেন, আর ওই যারা বাংলাদেশের আর্মি প্রাক্তন, জানি না তারা কি বোঝেন, কতদিন কিভাবে কাজ করেছেন, আমি শুধু সেটাই ভাবছি। যাদের একটা বোঝার ক্ষমতা নেই যে ভারতের সঙ্গে লড়তে গেলে, দখল করতে গেলে কি ধরনের স্ট্রেংথের প্রয়োজন রয়েছে, তো তারা কি প্র্যাকটিস করেছেন, কি করেছেন আমি জানি না, কোথায় তারা যুদ্ধ করেছেন, কি অভিজ্ঞতা থেকে কথাগুলো বলছেন। তো যাই হোক, আজকে ইন্ডিয়ান নেভি বা ইন্ডিয়ান আর্মিতে যে সংযোজন হলো, এতে করে প্রথমত তাদের চুপ করে বসে যাওয়া উচিত, যে আর অন্তত কিছু বলবো না, কারণ আমরা কাদের ভরসায় লড়বো, একার পক্ষে সম্ভব না, কাদের ভরসায় লড়বো। অন্য দিক থেকে সাপোর্ট যে আসবে সেদিকটাও তো ব্লক করে দেওয়ার যথেষ্ট শক্তিশালী জায়গা করে ফেলেছে ইন্ডিয়া।
এবং ইন্ডিয়া যদি মনে করে এই পথে জলপথ দিয়েও আক্রমণ করব বাংলাদেশকে, সেক্ষেত্রেও তো আমাদের কুল কিনারা আমরা খুঁজে পাবো না। এবং ম্যাপের যে অংশ, বাংলাদেশের যে অংশটা, সমুদ্রের যে অংশটা, তারপর ওদিকে মিয়ানমার আছে এবং সেখানে আরাকান আর্মি তো এখন জানেন আপনারা মুভমেন্ট চলছে। ফলে এই জলপথটাও তো এতটা স্ট্রং করে ফেললো ভারত, তো তাহলে আমরা কি করে লড়বো? মানে বাংলাদেশের লোকেদের কিন্তু ভাবা উচিত এবার। তবে আমি আবারও বলছি, ভারত কিন্তু ওই রকম না। আগেও শুনেছেন, আমি বলেছি এবং এখানকার নেতারাও বলেছেন, ভারত কিন্তু দুর্বলের উপরে আক্রমণটা করে না। কিন্তু তুমি যদি বারবার ডিস্টার্ব করার চেষ্টা করো, বা তুমি যদি আমাদের বড় শত্রুকে মদদ দাও কোনোভাবে, বা তাকে নিয়ে আমাদের ইন্ডিয়ার বিরুদ্ধে খেলার চেষ্টা করো, তখন তুমি রেহাই পাবে না। এখনো পর্যন্ত ভারত ওইভাবে দেখছে না বাংলাদেশকে, আমি বারবার বলছি। কিন্তু এরও একটা লিমিট আছে। তুমি দখল করবে বলবে, অন্যদের সাহায্য নিয়ে পাকামো করার চেষ্টা করবে, বিশেষ করে পাকিস্তানের সাহায্য নিয়ে চলবে, আর ভারত চুপ করে বসে থাকবে, সেটা কিন্তু হয় না। তো ভারতও কিন্তু তৈরি হচ্ছে এই উপকূলবর্তী এলাকা, জলপথ, এইসব এলাকা দিয়েও যাতে কোনোভাবে আক্রমণ না হয়। যদি মিসাইল আসে, মিসাইলকে ডিস্ট্রয় করতে হবে, এবং যদি কোথাও পাঠানোর প্রয়োজন হয় অ্যাটাক করার জন্য, সেখান থেকে মানে মানে পাঠানোর ব্যবস্থা থাকবে। আবার এমনি সাবমেরিন ডুবে গিয়ে হান্টার কিলারকে নষ্ট করা বা তার বিরুদ্ধে করা, সেটাও করতে পারবে। সুতরাং বিরাট একটা কাজ আজকের দিনে। ভারত দেশের সুরক্ষার স্বার্থে, বিশেষ করে এই দিকগুলো খুব মানে প্রবলেম, এই পথেই তো আক্রমণটা অনেকটা হয়ে থাকে না। সুতরাং এই সব বিষয়গুলো সুরক্ষিত করাটা, এটা ভারত একটা বিরাট কাজ করেছে। আমি সেই জন্যই বলছি, ভারত তো তার জায়গা থেকে সুরক্ষিত করে রাখলো, কিন্তু বাংলাদেশ কি করছে? বাংলাদেশ তো শুধু কিছু মিছিল করছে আর শুধু মুখে বলছে যে আমরা 4 দিনে কলকাতা দখল করে নেবো। করবেন কি দিয়ে? কাস্তে কুড়ুল দিয়ে দেখছিলাম বর্ডারে কেউ এসছেন। তো ওইভাবে তো হয় না। তো ভারতের সঙ্গে কেন এইসব মুখ লাগাচ্ছেন? ভারত মনে করলে আপনাদেরকে শেষ করতে কতদিন লাগবে? এই যে এগুলো সব আজকেই সংযোজন করা হলো, যদি ওইগুলো দিয়েই অ্যাকশন নেওয়া হয়, মিসাইল তো আপনাদের আসবে না ওই দিক দিয়ে, সেটা তো লাগবে না। বাকি আরো যেগুলো আছে সেগুলো দিয়েও অনেক কিছু করা যেতে পারে, এবং আরো ইন্ডিয়ান নেভির আরো অনেক কিছু আছে। জলপথ, যেটা প্রধানমন্ত্রী বললেন, আমাদের সব দিক দিয়ে আমরা শক্তিশালী। মানে নৌবাহিনী, আমাদের স্থলভাগের যে সেনাবাহিনী এবং এয়ারফোর্স, সব দিক দিয়ে আমরা কিন্তু উন্নত। মানে এইসবের ধারে কাছে কেউ নেই। এবং আরেকটা কথা দর্শক, যেটা বলতেই হবে, এটা কিন্তু সব আমাদের নিজস্ব, মেড ইন ইন্ডিয়া। ভারত এখন এইসব দিক দিয়ে এগিয়ে গেছে, তারাই মানে রিসার্চ ওয়ার্ক করছে। হ্যাঁ, বিদেশি কোনো শক্তির সঙ্গেও মানে সংস্থার সঙ্গে যুক্ত থেকে হয়তো কাজগুলো করছে, কিন্তু তৈরি হচ্ছে ভারতের প্রোডাকশন। প্রযুক্তি তো বিভিন্ন দিক থেকে নেওয়া যেতেই পারে, তারপর নিজস্ব প্রযুক্তিতে পুরোপুরি হয়তো দেখবেন পুরোটাই তৈরি হচ্ছে, সেটাও হবে। সুতরাং ভারত কিন্তু স্বাবলম্বী হচ্ছে, আত্মনির্ভর ভারত, নিজেরাই অস্ত্রশস্ত্র বানাচ্ছে, অন্য কারো উপরে ডিপেন্ড করতে হবে না। আগামী দিনে অস্ত্রশস্ত্র ভারত দরকার হলে অন্যদেরকে সাপ্লাই দেবে, বাংলাদেশ চাইলেও দেবে, তবে আবার আমাদের বিরুদ্ধে লাগার জন্য তো দেবে না। যাই হোক, মানে এই আর কি, বাংলাদেশকে তো ভারত সবসময় তো সাহায্য করে চলেছে, এটা তো কোনো কথা না। তো ওখানকার একটা অংশের লোকেরা সেটা বুঝছেন না, তারা এমন একটা প্রতিদ্বন্দ্বী ভাবার চেষ্টা করেছেন এবং পাকিস্তানের ইন্ধনে লড়ার চেষ্টা করছেন। কোথায় পাকিস্তান, কোথায় ভারত? ভারতের সাহায্যে যে দেশটা তৈরি হলো, ভারতের সাহায্যে যে দেশটার অর্থনৈতিক উন্নতি ঘটলো, এবং এখনো প্রচুর সম্ভাবনা রয়েছে ভারতের সঙ্গে যোগাযোগ স্থাপনের মাধ্যমে, সেখানে ভারতকে টক্কর নেওয়ার চেষ্টা করছে। ভারতীয় পণ্য বয়কট, অমক তমক বলে দিন রাত স্লোগান চলছে। আর একটা মাথায় ঢুকে গেছে, হিন্দু মুসলিম। দেশ আগে না, ধর্ম আগে হয়ে গেছে। ওই ভারত মানেই হিন্দুদের দেশ, ভারত মানেই অমক, এখন আবার গো মাংস নিয়েও শুরু হয়ে গেছে। তো সুতরাং এটা করতে গিয়ে দেশের সর্বনাশটা ডেকে আনছেন। আমার হয়তো কিছু কথা আপনাদের কারো খারাপ লাগতে পারে, বলবেন হয়তো আমি কটাক্ষ করছি, অহংকার দেখাচ্ছি। অহংকার না, গর্বের বলতে পারি। আমাদের দেশের যে বাহিনী, যা দেখছি শুনছি, প্রধানমন্ত্রী যা আমাদের মন মানসিকতা এবং দেশের সুরক্ষার স্বার্থে, এত বড় দেশ, ছোট তো দেশ না, এত বড় দেশকে সুরক্ষার স্বার্থে যেভাবে সাজাচ্ছে, এটা এবং এগুলো দেখতে শুনতে বলতে আমাদের একটা গর্বের ব্যাপার লাগে। কিন্তু এটা নয় যে আপনাদেরকে আমরা কটাক্ষ করছি। আসলে আপনাদের কিছু লোকের আচরণ আমাদেরকে এইসবগুলো বলতে বাধ্য করে। কিন্তু এখনো বলবো, ভারত দুর্বলের উপরে আক্রমণ করে না। ভারত চাই বাংলাদেশ একটা সুন্দর দেশ গঠিত হোক,
সকলকে নিয়ে চলার মানসিকতা তৈরি হোক, যেটা ভারত বারবার বলছে, সকলকে নিয়ে চলা। এই লাইনটার মধ্যে কিন্তু ভারতের একটা পরিষ্কার বার্তা আছে যে যারা সংখ্যালঘু আছেন তাদেরকেও সমানভাবে নিয়ে চলুন, সমানভাবে নিয়ে চলুন। তো এটা এরকম একটা হোক, ভারত কোঅপারেট করবে, ভারত তো সমর্থক হিসেবেই থাকতে চায়। হাসিনা আশ্রয় নিয়েছেন, পলিটিক্যাল আশ্রয় উনি পেয়েছেন, তার মানে এই না যে ভারত কখনো এটা বলেনি যে হাসিনাকে ওখানে বসালে তবেই আমরা আপনাদেরকে সাপোর্ট করবো, কখনো বলেনি, বলতে পারে না। হাসিনা পলিটিক্যাল আশ্রয় নিয়েছেন, আপনারা ওনাকে উৎখাত করেছেন, এবার আপনাদের ব্যাপার আপনারা ঠিক করবেন। কিন্তু ভারতকে শত্রু হিসেবে হাসিনা কেন কেন থাকবেন সেই জন্য শত্রু, এটা না। হাসিনা যে কোনো জায়গায় যে কোনো দেশের সঙ্গে যদি মানে এরকম কিছু থাকে, এখন অবস্থান, সেখানে কিন্তু দেশ পলিটিক্যাল আশ্রয় দিয়ে থাকে। আপনাদের কত লোক তো ইউকে তে আশ্রয় নিয়ে বসে আছেন, কত জায়গায় আশ্রয় নিয়ে বসে আছেন, তো ফালতু কেন করছেন, সেটাকে নিয়ে কেন বিবাদ তৈরি করছেন? ভারত কখনো একবারও বলেনি ভারত, বরং ভারত এটা আপনাদের সুরে সুর মিলিয়ে বলেছে প্রাক্তন প্রধানমন্ত্রী, যেটা নিয়ে বরং অনেকের প্রশ্ন রয়েছে। কিন্তু ভারত সরকার প্রাক্তন প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনাকে ব্যাখ্যা দিয়ে এসছে বারবার, কিন্তু সেটাকে আপনারা ভারত বিদ্বেষী এমন একটা ভাব তৈরি করছেন, একটা বিষাক্ত পরিবেশ তৈরি করছেন, বর্ডারে একটা ডিস্টার্ব করার চেষ্টা করছেন। এসবগুলো কেন করছেন? যদি পাল্টা কখনো দেখতে শুরু করে ভারত, কোথায় পালাবেন আপনারা? আর যারা এসব ফুটানি করছেন 4 দিনে দখল করে নেবেন, তারা থাকবেন নাকি কবরের দিকে ততদিনে মানে কবরের দিকে ছুটবেন? কবর। দর্শক বলবেন যা বলার কমেন্ট বক্সে, নজর রাখবেন আরামবাগ টিভিতে।